ছেলেমেয়ের সাফল্যে বাবা মায়ের চোখ থেকে এভাবেই জল বেরিয়ে আসে, তবে অবশ্যই সেটা আনন্দাশ্রু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম চাই। গতকাল রাকেশ আমাকে অর্ডার করেছে আজকে যেমন করেই হোক আমাকে আধ ঘন্টা আগে রেডি হতে হবে। তার কারণ আজকে রাকেশের অফিসে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য রাকেশ আজকে রাকেশের বাবাকে নিয়ে অফিস যাবে। আসলে আমার শ্বশুরমশাইও না কল্যাণী কোর্টেই কাজ করতেন, ওই জন্য আজকে যেহেতু প্রোগ্রাম অফিসের, তাই জন্য ওনাকেও যেতে হবে। রাকেশের তো দায়িত্ব পড়েছে আমাকে আগে নামিয়ে দেবে স্কুলে, নামিয়ে আবার ব্যাক করবে পালপাড়া, তারপরে বাবাকে নিয়ে অফিস যাবে সোজা। ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আমাকে দিয়ে আবার একবার পালপাড়া আসবে আবার যাবে, ওই জন্য একটু আগে আগে রেডি হতে হবে। তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। উঠে এখন বাজে সবে 6:30, রান্নাঘরের কাজ 80% হয়ে গেছে। এবার বাকি যা কাজ আছে সেগুলো করে টোরে নিয়ে ফটাফট রেডি হব। বাবা বরের আদেশ পালন তো করতেই হবে। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আজ সকালে ভিডিওটা সবে শুরু করেছি, আর শুনছি ঝনকের এই ঘর থেকে ডাক। দৌড়ে এলাম, তার কারণ রাকেশ তো রাত্রিবেলা রেকর্ডিং করে অনেক রাত পর্যন্ত, তাই জন্য ওর যদি ঘুমটা ভাঙে তাহলে হবে একেবারে কেলেঙ্কারি। তাই জন্য তাড়াহুড়ো করে এসে দেখছি ছেলে আমার বোতল কৌটো সব নিয়ে বসে আছে দুধ খাবে বলে। দেখো দিলাম, এবার সোজা নিয়ে মুখে। রাকেশ আমাকে তাড়াতাড়ি, আর আমি টেনশনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। উঠে গেছি তাড়াতাড়ি, 6:30টার মধ্যে কাজ যখন হয়েই গেল তখন ভাবলাম যে আজকে আর ঝনককে রেডিমেড টিফিন দেবো না, দেখি একটু হেলদি কিন্তু বাড়িতে বানানো কোনো টিফিন দেওয়া যাক, দেখা যাক কী করি। বেশি টাইম টেকিং টিফিন আমি দেবো না, আমি খুব তাড়াহুড়ো করে যেটা বানানো যায় সেটাই দেবো। প্রথমে প্যানে নিয়ে নিয়েছি ঘি, আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই আমি ভেজে নেব মাখানাগুলো। খুব অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ ওকে টিফিনে দেবো, ব্যাস। আমরা তো আর খাবো না, আবার বেশি আগের থেকে করে রাখলে না পরে নেতিয়ে যায়। যেইটুকু ওকে দেবো সেইটুকুই করছি। যেই মাত্র আমি কড়াইয়ের মধ্যে মাখানাগুলো ঢেলেছি, সাথে সাথেই ঘটে গেল একটা বিপদ। কি ঘটলো সেটা তোমরা নিজেদের কানেই শোনো। দাঁড়াও, আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি, আমার এখনও হাসি পাচ্ছে এটা শুনে। বুঝতে পারছো ক্যামেরার ওপাশে কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও, সবটা বলবো তোমাদেরকে। কেউ কেউ হয়তো বুঝে গেছো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি। তার আগে তোমাদেরকে বলি, এই মাখানাগুলোকে একেবারে লো ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে ঘিয়ে। ওইদিকে মাখানাটা ফ্রাই হোক, আর তোমাদেরকে একটা কথা বলি, সেদিনকে রহস্য আমরা উদ্ঘাটন করেছি, সবাই মিলেই বুঝতে পারলাম ওইটা হলো আরশোলার কাজ। গতকাল যখন রান্নাঘরে এসে কাজ করছি তখন দেখছি একটা আরশোলা, পুরো ধেড়ে আরশোলা, এত বড়, এখানে ঘুরঘুর করছে। রাকেশকে বললাম মারতে, তখনই বুঝে গেছি ওই আরশোলারই কাজ। আর আজকে সকালবেলা পিঁপড়ের জ্বালাটা এখন একটু কমেছে, আর দেখো দেখছি এখানে কুটকুট শব্দ। আমি এমনিতেই আরশোলাকে খুব ভয় পাই, একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছি। দেখো চটি দিয়ে মেরেছি, কোনো স্প্রে দিয়ে কিন্তু মারিনি। দেখছি পুটপুট পুটপুট করে ওদিকে যাচ্ছে। ভাবলাম যে এটাকে যদি এখন না মারি এটা আবার ঢুকবে ভেতরে, ঢুকে আবার কোনো কুকীর্তি করবে, তাই জন্য আমি আগেই ওইটাকে মেরেছি। বিশাল দুঃসাহসিক কাজ করে ফেলেছি সকাল সকাল আজকে একটা। বুঝতে পারলে আমি সকালবেলা কি বড়সড় একটা কাজ করে ফেলেছি। এবার আবার ফিরে আসি এইদিকে। এই যে মাখানাগুলো মোটামুটি ফ্রাই হয়েই গেছে, এর থেকে বেশি করবো না, তাহলে একেবারে কালো হয়ে যাবে। এবার এগুলোকে তুলে ফেলবো। ইচ্ছে তো থাকে ঝনককে রোজই স্কুলে নিত্য নতুন টিফিন বানিয়ে দিই, কিন্তু সময়ের অভাবে সেটা পেরে উঠি না। আজকে একটু হাতে সময় পেয়ে বানানোর চেষ্টা করছি। মাখানাগুলো তুলে নেওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিলাম আবার একটু ঘি, আর এবারে ঘিয়ের মধ্যে দেব চাট মশলা, একটু বিট নুন আর একটু গোলমরিচ। আজকে আমি বানাচ্ছি মশালা রোস্টেড মাখানা। এটা খেতে না দারুণ হয়, আর ঝনক যেহেতু মিষ্টি খাবারের থেকে নোনতা খাবারটা বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে এটা ওকে দেওয়া যাক টিফিনে। দেখি একদিন দিয়ে যদি খুব পছন্দ করে তাহলে মাঝে মাঝে দেওয়া যাবে। রোজ রোজ মাথা থেকে নতুন নতুন আইডিয়া, মানে টিফিনের আইডিয়া বার করা খুব টাফ ব্যাপার। এবারে আর কি, এবার এই মশলাটার সাথে মাখানাগুলোকে ভালো মতো মিশিয়ে আর একটু ভেজে নিলেই হয়ে যাবে আমাদের মশালা মাখানা। দারুণ খেতে হয়েছিল কিন্তু এটা। দেখলে তো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে? এটাই ওকে টিফিনে দেবো আজকে, ঠান্ডা করে তারপর টিফিন বক্সে ভরবো। গতকাল রুম যখন স্কুলে এলো, মানে আমার বোনের কথা বলছি, দেখছি একটা বড় ব্যাগ নিয়ে এসেছে। বুঝতে পারলাম না অত বড় ব্যাগে করে কী এনেছে। তারপরে দেখছি যে ওই ব্যাগের মধ্যে ভর্তি চেরি বেরির ছোটোবেলার জামা। মানে এখন বাচ্চারা এত জামা পায়, সবার এখন এতই জামা, এত ড্রেস, যে মানে একটা জামা বড় জোর 2-3 বার পরা হয়। আমাদের কথা বাদ দাও, কিন্তু যারা ছোট বড় হচ্ছে তাদের তো জামাগুলো খুব তাড়াতাড়ি ছোট হয়। আমার যেগুলো মানে ঝনকের ছোট হয় সেগুলো চেরি বেরিকে দিই,
ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই, টপ তো পরাতেই পারে, ওপরের টি শার্ট এগুলো পরাতেই পারে, কিন্তু চেরি বেরির যে জামাগুলো ছোটো হয় সেগুলো কাকে দেবে? আর তারপরে আবার 2 সেট করে একরকম, এটা হচ্ছে আরেকটা মুশকিল। 1 সেট করে আমাদের স্কুলের একজন আন্টি আছে, ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, আর আরেক সেট করে আমার এত ভালো লেগেছে জামাগুলো আমি নিয়ে এসেছি। ঝনকের স্কুল ব্যাগে ভর্তি করে জামা কাপড়গুলো তো এনেছি, কিন্তু কাকে দেবো এখনো ঠিক করতে পারিনি। প্রত্যেকটা জামা এতটাই কিউট যে এগুলো কাউকে দিতেই ইচ্ছে করছে না। আমার যদি গায়ে হতো মনে হচ্ছে যেন আমিই পরে নিতাম, কিন্তু এই একেবারে নতুন নতুন জামাগুলো নষ্ট করে তো লাভ নেই, দেখি কাকে দেওয়া যায়। পুজোর আগে ঝনকের আলমারিটাও একবার গোছানোর দরকার, কেননা পুজোর সময় যে হারে জামা কাপড় পাবে, পুরোনো জামা যদি বাতিল না করি তাহলে নতুনগুলোকে ঢোকাতে পারবো না। তাই যেই পুরোনো জামাগুলো একটু ছোট হয়ে গেছে সেইগুলোকে দেবো বাতিল করে। গতকাল আমাদের চার্জারটা নিয়ে খুব ঝগড়া হলো, দেখলে দেখো, কালকে বলেছি বলেই দেখো আছে চার্জারটা এখানে পড়ে আছে, নাহলে অন্যদিন থাকে না কিন্তু। আর গীতা দি গতকাল আমাদের ব্লগে নিশ্চয়ই দেখেছো পাশে টাল করা জামা কাপড় ছিল, ভেবেছিলাম আজকে গোছাবো, গোছাতে আমাকে হয়নি। যে এইভাবে উনি গুছিয়ে রেখেছে, আর একেবারে ভাঁজ করে পাটপাট করে, এখন শুধু তুলবো আর ঢোকাবো। নিজের তারা আমাকে তাড়া দিলে, দিয়ে এখন নিজে 7:30 পৌনে 8টা অব্দি ঘুমোচ্ছ? অ্যালার্ম দিয়ে শুতে পারোনি? পেরেছো শুতে? আমি সকালবেলা একটা দুঃসাহসিক কাজ করেছি, দেখবে চলো। আসলে মেলেছো? বলার আগে বুঝে গেলে? কিন্তু আসলে এটা ফেলতে পারিনি, মেরে রেখে দিয়েছি তোমার জন্য, তুমি ফেলবে গিয়ে। মরে যখন গেছে শুটটা ধরে বাইরে ফেলে দাও। ও বাবা, অসম্ভব ব্যাপার। এই ঝনক তাড়াতাড়ি ওঠ, আজকে তাড়াতাড়ি যাবো, ওঠ 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 ওঠ, উঠে পড়। এত বড় একটা কাজ করেছি, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছি, কাণ্ডটা ভাবো আমার। ঝনক তোর মা আজকে দুঃসাহসিক কাজ করেছে, চল দেখবি, চ চ চ দেখবি, চ নাম নাম খাট থেকে নাম। বলে উঠতেই যাচ্ছে, পড়ে যাচ্ছে। ঝনক চলো দেখবে, চলো একটা ভালো জিনিস দেখাবো, আসো, তোমার জন্য গিফট রেখেছি একটা, আসো চলো, তোমার জন্য একটা গিফট রেখেছি, চল আয় দেখে যা। গিফটটা দেখে যাও, তুমিও দেখে যাও। ঝনকের জন্য একটা গিফট রেখেছি, ঝনক এটা দেখতে যাচ্ছে। ওই দে গিফট, এই যে দেখেছিস? এ বাবা এটা কি? হায় রে, ঘুম চোখে এসে ও তো এটাকে সত্যিকারের গিফট ভেবে বসলো, তারপরেই যেই বুঝলো ওইটা আরশোলা, সাথে সাথেই দূরে সরে গেছে। দেখো ঝনক এটা কি? হ্যাঁ, ককরোচের ঘরটাতে ঝনককে আটকে রাখবো, চো 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 চো। আরশোলাটা ধরে একটু ফেলে দাও তো ঝনক বাইরে, যাও তুলে নিয়ে ফেলে দাও। মরে গেছে, কামড়াবে না, যাও ফেলে দাও। কামড়াবে না, আরশোলা কামড়ায় না। আজ সকাল থেকে একভাবেই চলেছে এরকম আরশোলা নিয়ে আমাদের কেলোর কীর্তি। এইবারে আমি ডেকেছি টারজানকে, আসল টারজান আমাদের বাড়ির। সে কোনো কিছুতেই ভয় পায় না, আরশোলাকেও ভয় পায় না, কোনো পোকাকেও ভয় পায় না, বোলতাকেও ভয় পায় না, ভীমরুলকেও ভয় পায় না। ওই দেখো আরশোলা ধরে ফেলছে, আর সেইটা দেখে ঝনক পালিয়েছে ঘরে। রাকেশ যখন আরশোলাটা ফেলতে যাচ্ছে, আমি ওকে বলছি যাও ঝনককে একটু ভয় দেখাও তো। তবে আমি এটা বুঝতে পারিনি, যদি আমাকে উল্টে ভয় দেখায় আমি তো এখানেই শেষ। আর ঝনকের অবস্থাটা দেখো, একেবারে খাটের মাঝখানে উঠে বসে আছে, তাহলে নাকি ওকে আরশোলা দিয়ে ভয় দেখাতে পারবে না। আমাকে টাইম দিয়েছিল 9:15, এমনিতেই আমরা 5 মিনিট লেট, 9:20 বেশি হয়ে গেছে। আমার জন্য দেরি হলো, তখন বাড়িতে চিৎকার বেঁধে যায়, কিন্তু আজকে কোনো চিৎকার নেই। কিন্তু জামা ইস্ত্রি করলো, আস্তে আস্তে খেলো, এবার বেরোচ্ছি। আমাদের তো বাড়ির একেবারে সামনেই গাড়ি থাকে, ওই জন্য গাড়িটা খুব ধুলো হয়, আর গাড়ি মোছা সবসময় সম্ভব হয় না টাইমের অভাবে। যখন গাড়ি নিয়ে বেরোনো হয় তখনই এইভাবে মোছা চলে। আজকে আবার গীতাদিকেও সাথে জুটিয়েছে। আর কি বলতো, আমাদের একটা কভার কেনা হয়েছিল, কিন্তু কভারটা লাগানো থাকলে আরও বেশি ধুলো হয়, তাই জন্য এখন আর কভারটা খুব একটা লাগানো হয় না। আর ঝনক এদিকে কি করছে দেখো, একটা দিদি ভাইয়ের বাইক আর একটা ঝনক ভাইয়ের বাইক। আমাদের বাড়ির কাজের দিদি গীতাদিকে দেখো, একেবারে অলরাউন্ডার, সব কাজে এগিয়ে আসে। মানে কখনো যদি দেখে আমাদের দেরি হয়ে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, সব কাজেই উনি হাত লাগান। দেখো ঝনক আমাকে কিভাবে শাসনটা করলো। এখানে দুটো বাইক আছে, জানি, এই হচ্ছে বাপকে বেটা, নিজের সাকরের তৈরি করেছে একটা। এই যে কি একটা কারণে যেন রাকেশের সাথে বেরোনোর সময় 2-4 কথা হয়েছে, আর ঝনক তার প্রোটেস্টটা কি করে করলো শুনলে? আমরা বেরিয়েছি,
10 মিনিট না 15 মিনিট লেটে। আমাকে বলেছিল 15 মিনিট আগে বেরোবে, আমি তাই জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি, সকাল থেকে কাজ করেছি, কিন্তু আমার খাটনিতে কোনো মূল্য নেই। আমি উঠেছি তো কি হয়েছে, নিজের আস্তে আস্তে পরে জামা টামা ইস্ত্রি করলো, আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে বেরোলো, এখন তাড়াতাড়ি চালাবে। এই কীর্তিই করে প্রত্যেকদিন। আমি যদি একটু দেরি করতাম ব্যাস বাড়িতে যুদ্ধ শুরু হয়ে যেত। আমি যথেষ্ট তাড়াহুড়া করে আজকে কাজ করেছি, ফালতুটা একটু কম বলো। জামাটা বার করা ছিল না, কি জামা কাপড় পরবো কেন ছিল না, কেন ছিল না, কেন এটা একটা প্রোগ্রামে যাবে, জামাটা ঠিক করা ছিল না কেন, ওয়াই সেটা শুনি আগে। লোকে তো আগের থেকে সব রেডি করে রাখে। এগুলো তো সব আমার বউ করে দেয় বলে আমার এতদিন অভ্যেস ছিল। এখন বউ যে আজকের থেকে ভুল পাল্টেছে সেটা তো আমি জানি না। আমি কোনোদিনই ওর প্রোগ্রামের জামা ঠিক করে দিই না। ও কোথাও ঘুরতে গেলে সেটা ঠিক করে দিই, কিন্তু প্রোগ্রাম করতে গেলে কোনোদিনও জামা ঠিক করে দিই। এটা তো প্রোগ্রাম না, এটা অফিস। এটা প্রোগ্রামই করে প্রোগ্রামে ঢুকতে হবে, তাহলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ড্রেস দিতে হবে। আর এই যে ছেলেটা গাড়িতে ওঠার সাথে সাথেই তো বডি এলিয়ে দিয়েছে অলরেডি। আমাদের এরকম ঠান্ডা লড়াই সবসময় লেগেই থাকে, আর তাই জন্য ঝনক ইদানিং আমাদেরকে শাসনও করছে, আর ওর শাসন শোনার পর কিন্তু আমরা চুপও হয়ে যাই। এই দেখো না, আকাশে কি হারে কালো হয়ে মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি নামলো বলে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ঝনকের স্কুল। ঝনকের স্কুল পেরিয়েই যাচ্ছি এখন ঝনকের দিয়ার বাড়িতে, একটু পরে আবার এইদিকে আসতে হবে। আজকে করে ফেলেছি আরেকটা বড়সড় ভুল, ঝনকের স্কুলের মোজাটা আনতেই ভুলে গেছি। অগত্যা আর কি করা যাবে, স্কুলটা কামাই হবে মোজার জন্য, তাই জন্য ঝনকের দাদু ভাইয়ের স্কুলের থেকে একটা মোজা নিয়ে সেইটাই এখন ওকে পরিয়ে দেওয়া হচ্ছে। আজকে টিফিনে কি খেয়েছো? কি খেয়েছো আগে বলো। ছেলের কাণ্ড শোনো। আসার সাথে সাথে জিজ্ঞেস করলাম আজকে টিফিন কেমন লেগেছে, বলল টিফিন বক্স খুলতে গিয়ে অর্ধেকটাই পড়ে গেছে। কি বলবে বলো। বেশ অনেক দিনই হলো চেরির সাথে তোমাদের দেখা হয় না, তার কারণ চেরিটার না খুব শরীর খারাপ, প্রায় 102-3 জ্বর উঠে যাচ্ছে, প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর চলছে। এখন এই জ্বরটা সবার বাড়ি বাড়ি হচ্ছে, খুব কষ্ট পেয়েছে মেয়েটা। আজকে আমি তাই জন্য ঝনককে একদমই দূরে দূরে রেখেছি চেরির থেকে। আসলে আমি কখনোই রোগের সাথে কম্প্রোমাইজ করি না, যতই আদর ভালোবাসা থাকুক না কেন। এই আদর ভালোবাসা তো সারা জীবন থাকবে, কিন্তু এরকম শরীর খারাপের সময় একে অন্যের সাথে মিশলে ওর শরীরটাও যদি খারাপ হয়, মানে ঝনকের যদি শরীরটা খারাপ হয়, তখন আমার চাপটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এইবারে তোমাদেরকে নিয়ে যাই রাকেশের প্রোগ্রামের ওইখানে। এই যে আমার শ্বশুরমশাই বসে আছেন, উনি আজকে পারলে আনন্দে কেঁদেই দিচ্ছিলেন। এই যে রাকেশের দিদি মানে আমার ননদ, সেও হলো এই কল্যাণী কোর্টেরই অ্যাডভোকেট। ওরা প্রত্যেকেই কিন্তু খুব গুণী, অ্যাঙ্কারিংটাও করে। রাকেশ ভট্টাচার্য হচ্ছে আমাদের প্রবীণতম যিনি ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছে রমেশ চন্দ্র ভট্টাচার্য, যিনি আমাদের কল্যাণী শাখার প্রবীণতম ল ক্লার্ক, তার ছেলে রাকেশ ভট্টাচার্য অর্থাৎ আমার ভাই। ও আমাদের কল্যাণী কোর্টের সরকারি স্টাফ। যেহেতু কোর্টে 4টে অবধি ও ছিল, আসতে পারিনি এতক্ষণ, তো এবার আমার বিদায় নেবার পালা। আমার ভাই পরবর্তী অনুষ্ঠানটিকে নিয়ে যাবে। মিঠু মুখার্জি আমাদের কল্যাণী আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য, তিনি রাকেশ ভট্টাচার্যকে সংবর্ধিত করছে। উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক, অবশ্যই মিষ্টিমুখ এবং আপনাদের মিষ্টি করতালি, একটু করতালি হয়ে যায় সকলে মিলে। ধন্যবাদ। এত সুন্দর মুহূর্তের অংশী রইলাম আমরা সকলেই। কেন ওদের প্রত্যেককে গুণী বলবো না, এবার তোমরা বলো। আজকে দুপুরবেলা আমরা যা ঘুমিয়েছি, ঘুম ভেঙেছে আজকে আমাদের 6:30 সবার। ঝনক তো তারপরে ঘুমিয়েছে কিছুক্ষণ, এখন ঘুম থেকে উঠে, মানে মা বাদে, মা তো দুপুরবেলা কোনোদিন ঠিক মতো ঘুমোতে পারে না। তারপরে আমি এখন বললাম বলে বাবা সব বলিস না, এখন আমরা রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়েছি এদিকে ঝনক পড়তে যাওয়ার জন্য, আর ওই পাশে মাও রেডি হয়ে গেছে। তার কারণ মায়ের সাথে আজকে যাচ্ছি শপিংয়ে। এখন আগস্ট মাসের শেষ হতে চললো, এরপরে সেপ্টেম্বরের শেষের দিকে পুজো, 1 মাস বাকি। আর সত্যি সত্যি আর 1 মাসই বাকি, দেখতে দেখতে চলে এলো পুজো। এখন যদি না করা হয় এরপরে তো বলেই দিলাম আর পাবো না ঠিকঠাক। ঝনককে পড়তে দিয়ে কেনাকাটা করতে যাবো, আর ওদিকে রাকেশ এখনো ফেরেনি, ততক্ষণে রাকেশ ফিরেও যাবে, ওর পড়াও হয়ে যাবে, তারপরে বাড়ি চলে যাবো। বেরোনোর আগে ঝনকবাবু এখানে বসেছে নিজের ড্রয়িং খাতাটা নিয়ে, ড্রয়িংগুলো বসে বসে ভালো মতো পর্যবেক্ষণ করছে। যখন ঝনক খুব ডিস্টার্ব করে তখন আমি এগুলো ওকে এঁকে দিই, ও বসে বসে কালার করে। এগুলোই এখন বসে বসে দেখছে। তোমরা কি তোমাদের পুজোর শপিং শুরু করলে? আমি তো শুরু করে দিয়েছি,
তবে নিজের জন্য এখনো পর্যন্ত তেমন কিছু কিনিনি। গিফট পারপাস যেগুলো সেইগুলোই কিনতে শুরু করেছি আগে। তবে আজকে মা এসেছে কিনতে, মাকে আমি একটু হেল্প করতে এসেছি। আর কি পরিমাণে জামা কাপড় কিনেছে মা দেখো, সব হলো বাচ্চাদের জন্য শুধু। রাকেশ ফিরে গেছে, ওর সাথে এবার ফিরছি বাড়িতে। এই দেখো ঝনকের স্কুলটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঝনক নিজের স্কুল দেখে খুব মজা পেয়ে গেছে। বাচ্চারা ছোটোখাটো জিনিসে কত মজা পায়, তাই না? রাকেশ ওই প্রোগ্রাম থেকে ওর জন্য কটা বেলুন নিয়ে এসেছে, আর সেইগুলো দেখতে পেয়ে এত খুশি হয়েছে, বাবাকে পুরো রাস্তা শুধু থ্যাংক ইউ আর থ্যাংক ইউ বলতে বলতে অস্থির করে দিয়েছে। কি করছো? ফটো তুলবে? দেখো এই কাণ্ড দেখো। তোমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে দেখাও আজকের প্রাপ্তি। এই রাকেশের প্রাপ্তি। আর ঝনক দেখে খুব মজা পেয়েছে, ওর সবচেয়ে ভালো লেগেছে ফুলটা। এইভাবে সম্মানিত হতে রাকেশ একেবারেই অভ্যস্ত। সবসময়ই দেখি বাড়িতে এরকম মেমেন্টো আসতেই থাকছে। এগুলো কি ধরনের সাজানো হয়েছে তোমার, বাচ্চাদের মতো ঝুলন সাজানোর মতো? আমি জানি তুমি আর ঝনক এরকম করে আনন্দ পাবে, তোমরা দুই বাচ্চা। ঝনক আনন্দ পেয়েছে। আমি আজকে ছিল যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে আমার বাবার কাছে একটা অত্যন্ত গর্বের দিন। আজকে বাবা তো ল ক্লার্ক, মানে মোহরি কোর্টের উকিল বাবুদের আন্ডারে যারা কাজ করেন, মোহরি আর কি, তারা আমার বাবা সেই প্রফেশনের সঙ্গে। চুপ করো। তার সেই মোহরি যারা, তারা উকিল বাবুদের আন্ডারে কাজ করেন। তাই যারা মোহরি বাবুদের ছেলে মেয়েরা যারা আজ উকিল হয়েছে বা বিভিন্ন সেক্টরে তারা সব মানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত মানুষদেরকে আজকে মানে তাদের ছেলে মেয়েদেরকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এবং আমার কাছে সবচাইতে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে আমার বাবা আজকে দুজন ছেলে মেয়ের সংবর্ধনার সাক্ষী ছিল। এবার দিদিরটা বাবার হাতে দিয়েছি, কারণ দিদি আজকে উপস্থিত ছিল না, তাই দিদিরটা বাবাই রিসিভ করেছে। আর আমারটা যখন দিচ্ছে তখন সবাই মিলে বলছে যে বাবাই ছেলেকে দেবে, তা সেই ইয়েতে বাবা আমার হাতে তুলে দিয়েছে। তা বাবার আজকে আনন্দে মানে সেই মুখ চোখের কালারই পাল্টে গেছে পুরো ব্যাপারটা, এরকম যে সব মোহরি বাবুদের মধ্যে তার দুটো ছেলে মেয়ে তারা এই পাচ্ছে, সংবর্ধনা পাচ্ছে, ব্যাপারটাই আর কি লেভেলের হয়ে গেছে। যাই হোক, সেখানেই আমাকে খানিকটা অ্যাঙ্কারিংও করতে বলেছিল। সে অ্যাঙ্কারিং করেছি বলে আবার ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, সেই অ্যাঙ্কারিং করতে গেছি বলে আবার আলাদা করে আবার সেই অ্যাঙ্কার হিসেবে আবার আলাদা ব্যাচ, আলাদা উত্তরীয়, বিরিয়ানির প্যাকেট এসব দিয়ে পাঠিয়েছে। ও এটা বিরিয়ানি, তাহলে তো আমার পেটে যাবে। হ্যাঁ খাও, হ্যাঁ খাবো তো নিশ্চয়ই। বিরিয়ানি খেলে, এক একদিন বিরিয়ানি খেলে পার ডে 250 গ্রাম করে ওজন বাড়ে। তুমি খাবে? আমি তো মোটা হচ্ছে, আমি মেনে নিয়েছি। তুমি খাবে? বিরিয়ানির জন্য আমিও মোটা হতে রাজি। আর এইটাতে কি আছে দেখি, এটা খোলো। দেখো আবার সবাই লোভ না দেয়। চিকেন ইন্টারনেট, এটা কি? এটা প্যাটিস, আর এটা লাড্ডুর খোসা, আর এটা লাড্ডু। ঝনক তুই কি খাবি? জিজ্ঞেস করার আগেই তুলে নিয়ে সোজা মুখে, অবস্থাটা ভাবো। চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। আর ঝনককে দেখা যাক এখন এইটা খাওয়া থেকে বিরত করা যায় নাকি। চলো টাটা।